আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ফেসবুকের বন্ধুরা। কিছুক্ষণ আগে লাইভটি আসলে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা কেটে গিয়েছিল। যাই হোক, পুনরায় সে আলোচনায় ফিরে আসি। ছাত্র আন্দোলনের শেষের দিকের যখন নাকি আপনার ছাত্রদেরকে পুলিশ হেফাজতে নেওয়া, ডিবি হেফাজতে নেওয়া হলো, তখন থেকেই ছাত্রদের মাঝে অনেক সমন্বয়কদের মাঝে অনেকেই আপনার সরকারের সাথে লিয়াজও করে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল বলে গুজব আছে। আসলে কতটা সত্য মিথ্যা জানি না, তবে সত্য হবারও সম্ভাবনা আছে। এবং সে সময় আপনার দুজন সমন্বয়ক, এখন যারা প্রধান, যারা আপনার উপদেষ্টা মণ্ডলীতে নেই, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তারা সমস্ত ফেসবুক থেকে সমস্ত ধরনের অ্যাক্টিভিটিস থেকে তারা বন্ধ নিজেদেরকে সরিয়ে রেখেছিল। একজন তো সরাসরি আপনার ছাত্রলীগের সাথে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সে যাই হোক, পরবর্তীতে আজকের দিনে আসলে এই ফেসবুক লাইভে যে কারণে আমার আসা, গতকালকে আমি একটি নিউজ দেখলাম বিবিসি নিউজে। সেটা হচ্ছে বন্যার্তদের জন্য যে টাকাটা তারা সরকারি ভাবে না, বেসরকারিভাবে মানুষদের কাছ থেকে আসলে সাহায্য হিসেবে পেয়েছিল, টিএসসিতে যেখানে গণহারে মানুষ লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই বন্যার্তদের সাহায্যের জন্য অকাতরে অনেক টাকা দান করলো, সে টাকাটা তারা বন্যার্তদের মাঝে না বিলিয়ে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করে রেখেছে। আপনাদের মনে থাকবার কথা, ইতিপূর্বে আমাদের বিএনপির মাননীয় সাবেক প্রধানমন্ত্রী 3 দিন খালেদা জিয়া, উনি তার বিরুদ্ধে 2 কোটি অথবা 3 কোটি টাকা এতিমদেরকে দেওয়ার নামে তার ফান্ডে দেওয়া হয়েছিল, তার ফান্ডেই ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু সেই টাকাটা ওদেরকে সরাসরি দেওয়া ওই সময় সম্ভব হয় নাই। যার দরুন এই সামান্য 2 কোটি টাকার একটা এই মামলা দিয়ে তাকে বিশাল রকম হেনস্থ করা হয়, আপনারা জানেন। তো এই ছাত্রদের মধ্যে এই সমন্বয়করাও যাদেরকে মানুষ এতটা বিশ্বাস করছে, তারা কোটি কোটি টাকা, অলমোস্ট 12 কোটি কত লক্ষ টাকা যেন তাদের অ্যাকাউন্টে জমা পড়ছে, এবং তারা এই টাকাটা দিয়ে এখন বর্তমানে ব্যাংকে ফ্রিজ করে রাখছে। এবং আমি খুব অদ্ভুত ব্যাপার একটা খেয়াল করলাম, যখন বন্যার পরিস্থিতি ছিল তখন অনেক মানুষ, আপনার অনেক সাংবাদিক প্রচুর লাইভ ভিডিও করতো, এই বন্যার্তদের মাঝে নিয়ে যাচ্ছে খাবার ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু হুট করে এটা বন্ধ হয়ে গেল। এবং যাদের সমন্বয়ক যে দুজন, তাদের তো এই সময়ে আপনার এই দলবাজির, তারা যেভাবে মানে নিজেদের দল গোছাচ্ছে রাজনৈতিকভাবে, এইটা না করে তাদের তো উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো। কারণ বন্যার্তদের সাফারিং তো শেষ হয়ে যায় নাই। তারা সামান্য চিরামুড়ি আর কাপড় বিস্কুট যেগুলো মানুষ কিনেছে সেগুলো বিলি করার পর অলরেডি তাদের অ্যাক্টিভিটিস এখানে বন্ধের পথেই বলবো। যদি বন্ধ নাই হতো, এরকম অ্যাক্টিভিটিস থাকতো, তাহলে তো সেগুলো প্রচারণায় থাকা উচিত ছিল, জানা উচিত ছিল। আমি যদি 10 টাকা দিয়ে থাকি, তাহলে আমার জানার অধিকার আছে আমার টাকাটা কিভাবে বন্টন হচ্ছে। আপনি দেওয়ার সময় প্রচুর প্রচারণা করলেন, আর টাকা যখন আপনার ফান্ডে ঢুকে গেল, তারপরে আপনার আর কোনো প্রচারণা নাই। ওখানে তাদের বাড়ি ঘর মেরামত করে দিতে হবে, তাদেরকে আরও অনেক ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে, যেটা আসুন্না ফাউন্ডেশন করছে, স্বচ্ছতা থাকছে তাদের। এবং মিডিয়াও খুব অদ্ভুতভাবে ওই মানুষদেরকে কথা বলছে না। তারা এখন কি ব্যস্ততায়, তারা বিভিন্ন জায়গায় আপনার এই শোডাউন দেওয়ার মতো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই তাদের এই প্রোগ্রামগুলোর ভিতরে, এই সমন্বয়কদের ভিতরেও অন্তঃকোণ দল বলবো আমি, কিংবা গ্রহণযোগ্যতার অভাবের কারণে তারা সব জায়গায় সাফারিংয়ের শিকার হচ্ছে। এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে কি, একটা ছাত্র, মানে আরো সহজ কথায় বলি, আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নবুয়ত পাইতে 40 বছর অপেক্ষা করতে হয়েছে। তো একটা মানুষের জীবনের জ্ঞানের পরিপক্কতা আসতে একটা সময় লাগে। দেশ তো একটা ছোটখাটো বিষয় না। তারা বর্তমানে যেভাবে আসলে দলবাজি করতেছে, দল গোছানোর চেষ্টা করতেছে, এটা তো তাদের আসলে কাজ না। তাদের কাজ তো পড়াশোনা করা। হ্যাঁ, তারা তাদের যোগ্য করে তুলবে একটা সময়, তারপরে তারা এরকম কাজে যাবে, কোনো সমস্যা নাই। এবং তার চেয়ে তো বড় কথা, আজকে যে তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকেন, তারা সাধারণত নিরপেক্ষ থাকেন, যে কারণে বিএনপির কোনো লোক কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীতে নাই, কি অন্য কোনো দলের কিন্তু নাই। তাহলে তারা তাদের মধ্যে থেকে দুজনকে সমন্বয়ককে উপদেষ্টা বানিয়ে আবার তারা এখন দল তৈরি করার চেষ্টা করতেছে। এটা তো আসলে মানে ইথিক্যালি যায় না, এটা নিয়মে পড়ে না আসলে। তারপরে তাদের মধ্যে একজনকে দেখলাম, বিএনপির শীর্ষ যিনি নেতা জনাব তারেক রহমান,
তাকে নিয়ে সমালোচনা করছেন এবং তার ভাষ্য অনুযায়ী মানে এই আন্দোলন পুরোটাই তারা করেছেন, বিএনপি এটার ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। আমি ওই সমন্বয়কে বলবো, আপনি দয়া করে একটু কাশিমপুর কারাগারে যান, যে দেখেন এখন পর্যন্ত কত লক্ষ লোক বা কত হাজার লোক বিএনপির ওখানে প্রায় 15-16 বছর যাবৎ জেল খাটতেছে। আপনি দয়া করে আদালতে যেয়ে দেখুন, নথি চেক করুন, কত লক্ষ মামলা বিএনপির নেতাকর্মীদের নামে এখন রানিং আছে। যাকে নিয়ে সমালোচনা করছেন সেই ব্যক্তিও তার মাকে রেখে, তার পরিবারকে রেখে, তার দেশকে রেখে কত বছর যাবৎ বিদেশে আছেন। এবং এই 15 বছরের এই আন্দোলন, এই মানুষের মাইন্ড সেট আপ, এটা আপনাদের ওই 4 দিনে হয়েছে না। এই আগুনের যায়, যদি এই আগুন আপনারা ম্যাচের কাঠিটা দিয়ে থাকেন, কিন্তু এই সরঞ্জাম সম্পূর্ণ রেডি করছে এই 15 বছর ধরে বিএনপি কিংবা অন্যান্য দল। তো তাদেরকে কোনো খাটো করে কোনোভাবে কোনো কথা বলা আপনাদের কোনোভাবেই উচিত নয়। এছাড়াও সমন্বয়কদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ, তারা বিভিন্ন ডিসিএসপি অফিসে যে ডিসিএসপি নিয়োগ দেওয়া শুরু করছে। এদের তো তাদের কাজ না, এটা কি তাদের কাজ? তাদের দাবি ছিল কোঠার দাবি পূরণ হয়ে গেছে, তাদের উচিত এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া। শুধু তাদের না, তাদের যারা জুনিয়র আছে, ছাত্র আছে, তাদেরকেও ঘরে ফিরিয়ে পড়াশোনাতে এই ক্যাম্পাস কিভাবে চালু হবে, ক্যাম্পাসের পড়াশোনা কিভাবে নতুন করে কারিকুলাম চালু হবে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনারা জানেন কিনা জানি না, এবার যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তারা 50% সাবজেক্টে পরীক্ষা দেয়, পরবর্তীতে তারা আন্দোলন করে আর পরীক্ষা দেয়নি। আপনি ভাবুন তো, যারা পরীক্ষা না দিয়ে অটো পাস করলো, আর শেখ হাসিনার আমলে যারা আপনার নকল মানে যে আবুল তাবুল করে রেজাল্ট করে পাস করছে, তাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? ভবিষ্যতে তারা যখন চাকরি নিতে যাবে, তাদের সিভিতে কি থাকবে না যে এই 5 সাবজেক্ট তারা পরীক্ষা দেয় নাই? তাদের কোয়ালিফিকেশন তো এখানে এমনিতেই কমে যাবে। অনেকটা নিজের পায়ের কোড়াল মারার মতো ব্যাপার হলো না? এবং আরও একটা বিষয় দেখেন, এখন কোনো কিছু হইলে ধরেন আমার মনে হয় বাসায় আমার কাজের মানুষ যে তার বোধহয় 19-20 হলে সে বোধহয় ওই শাহবাগে যে তার বায়না শুরু করবে, আন্দোলন শুরু করবে। আসলে কি পরিস্থিতির ভিতরে পড়লাম আমরা? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এটা আসলে বিষয়টা হচ্ছে কি, অপরিপক্ক লোক, মানে আমাদের নিজেদের ব্যক্তিগত উদাহরণ দেই। আমরা এক সময় যখন পিএডিসিতে পড়তাম, ওই সময় আমাদের মধ্যে একটা আন্দোলন হয়েছিল। আমরা সেই সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আমাদের মানে একটা ওভারব্রিজের জন্য আমরা দাবি করছিলাম। আমরা দাবি যখন পূরণ হয়ে গেছে, আমরা আবার ক্লাসে ফিরে গেছি। তো এখন ভাবতেছি আমাদের তখন ভুল হয়েছে, ক্লাসে ফিরে না যেয়ে আমাদের তখন শিক্ষকতা করা উচিত ছিল, ওই স্কুল আমাদের চালানো উচিত ছিল, ওই ঢাকা আরিচা রোড তখন আমাদের চালানো উচিত ছিল। সেটা কি ভালো হতো? সমন্বয়কদের দাবি ছিল একটা, আমরা সবাই মিলে তাদের দাবির সাথে একাট্টা পোষণ করেছিলাম, এবং যার প্রেক্ষাপটে আমাদের দেশে বলা হয় যে 24-এর স্বাধীনতা আসছে। কিন্তু বর্তমানের এই পরিস্থিতিকে আমরা চেয়েছিলাম? আপনি দেখেন সারা দেশে হঠাৎ করে কি শুরু হয়েছে, এই মাজার ভাঙা শুরু হলো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে মাজারে যারা মানে যারা পীর আউলিয়া যারা মৃত্যুবরণ, যাদের কবর, যাদের যে মাজার, তারা কি ব্যাপারটা মানে এই ওই বাইরের অপকর্মগুলোর সাথে জড়িত ছিল? এই অপকর্মগুলো করতে তো অন্য লোকজন। আপনারা যে তাদেরকে ধরেন, যারা ওখানে বসে নেশা করে তাদেরকে ধরেন, যারা গান বাজনা করে বা অন্য নেগেটিভ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে ধরেন, বা এই সিস্টেমটা বন্ধ করেন। আপনাদের মাজার ভাঙার অধিকার কে দিছে? ধর্ম মানুষের বিশ্বাস। আমাদের ইসলাম ধর্মে কোথাও কে আছে যে আপনি জোর করে কাউর একটা কোনো এটা 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 কোন আইনে পড়ে? আপনি একজন মানুষকে, আপনি একটা মাজারে গেলেন, আমি তো শুনলাম এক মাজারে নাকি যে মাজার তো ভাঙছে কবর খুঁড়ে লাশ বস্তায় ভরে নিয়ে আসছে, মানে হাড়গোড় যা পাইছে। এ কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা যাচ্ছি আস্তে আস্তে। মাজার পূজা ডেফিনেটলি নিষিদ্ধ, মাজার পূজা করা যাবে না, কিন্তু তাই বলে আপনার একটা আমি আমার কবর দিয়ে যদি আমি বড় করে আমার আত্মীয় স্বজনরা রাখে, কোনো বিল্ডিং করে রাখে, এটা বাংলার অধিকার আপনাকে কে দিল? আপনি সেখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড হলে সেটা আপনি বন্ধ করতে পারেন, বাট এইভাবে একচেটিয়াভাবে এইভাবে এরকম একটা মব জাস্টিস যাকে বলে, এগুলো করা তো উচিত হচ্ছে না। আপনারা যদি এইরকম মনে করেন যে না, এরকম খারাপ কাজ অপকর্ম থেকে দূরে রাখার জন্য এরকম অ্যাক্টিভিটিস করবেন, তাহলে যান না, ঢাকা ক্লাবে যান, উত্তরা ক্লাবে যান,
বড় বড় হোটেল যেগুলো আছে রেডিসন কিংবা 5 তারকা মালের যে হোটেলগুলো আছে সেগুলোর কাছে, সেগুলোতে যান, ভাঙেন তো সেগুলা, সেখানেও এরকম অনৈতিক কার্যক্রম হয়, ভাঙেন। আপনাদের কত ক্ষমতা, কত শক্তি আপনাদের। তারপর আরেকটা নিউজ দেখলাম, ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে দুই পক্ষের সংঘর্ষ। কেন ভাই? আমাদের ইসলাম ধর্মে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, ভালো কাজ করেন, এগুলো করার পরে তারপরে আপনি মানুষকে দিনের দাওয়াত দেন। আপনার এরকম ধ্বংসাত্মক অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে কি মেসেজ দিচ্ছে? বরঞ্চ ভারত সহ অন্যান্য দেশ যে যারা আমাদেরকে নেগেটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করতে চায়, তারা বরঞ্চ সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি তাদের হাতে ইস্যু তুলে দিচ্ছেন। মানে আমি আমার মাথায় আসলে করে না। যেই গার্মেন্টসের কথা যদি বলি, বা এই মানুষগুলো যারা আন্দোলন করতেছে, তারা তো অবশ্যই উচ্চবিত্ত ফ্যামিলির মানুষ না। আমার মাথায় এটা আসে না, তারা তাদের ফ্যামিলি চালানোর চিন্তা বাদ দিয়ে এই রাস্তায় কাজগুলো করতেছে। তাদের রাস্তা যখন অ্যাক্সিডেন্ট বা যেই দুর্ঘটনার শিকার তারা হয়, হাসপাতালে পড়ে যখন কাতরায়, তখন তাদেরকে কে দেখে? সাফারিং করে তাদের ফ্যামিলি। তাদের উচিত এগুলো কাজ বাদ দিয়ে নিজের ফ্যামিলিকে সময় দেয়, ফ্যামিলির ভালো হয় সেই কাজগুলো করা, দেশের ভালো হয় সেই কাজগুলো করা। যাই হোক, আমি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই সমন্বয়কদের কাছে, এই ছাত্রদের কারণে আমরা হয়তো বা একটা বড় ধরনের আপদ আমাদের দেশ থেকে চলে গেছে, কিন্তু ওরা এখন নিজেরাই কেন যেন আমার মনে হচ্ছে আমাদের জন্য আপদ হয়ে দাঁড়াইছে, বিপদ হয়ে দাঁড়াচ্ছে। রাস্তায় বের হলে দেখি অটোরিকশাওয়ালাদের বিশাল দৌরাত্ম্য। মেইন রোডে গতকাল আমার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট করছে এই অটোদের নিয়ে, অথচ এই মেইন রোডে অটো ওঠার কথা ছিল না। আপনি এখন কিছু বলতে যান, দেখবেন সমস্ত অটোওয়ালা যারা আছে তারা বিশাল একটা মব তৈরি করে নিয়ে রাস্তা বন্ধ করে দিনে আন্দোলন। এবং পুলিশ প্রশাসন কিছু বলবে না তো। এখন না বলার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, তাদের ওইরকম জনবল নাই। দ্বিতীয়ত কারণ, তারা চাচ্ছে হয়তোবা কোনো দিক থেকে এটুকু আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের সাথে দুর্ব্যবহার করছো, দেখো এখন কেমন লাগে একা একা থাকতে, পারো নাকি সামাল দিতে সামাজিক এই অবক্ষয়গুলা। আসলে আমরা খুবই মনে মনে আসলে অনেক কথাই বলি, প্রকাশ্যে কেউ বলতে পারতেছি না। আমার মনে হয় আমরা এখনো কেন যেন স্বাধীন হতে পারিনি। গতকালকে আরেকটি নিউজ দেখলাম, সেটা হচ্ছে এই সাভারেনা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার কয়েকজন গার্মেন্টস কর্মীও চিকিৎসাধীন আছেন। তো তাদের অবস্থা বেশ একটা ভালো না। তো আমি ছাত্র ভাইদেরকে, সমন্বয়ক যারা আছেন, সকল সমন্বয়ক যারা আছেন, তাদেরকে বলবো এদের খোঁজ খবর একটু নেন। রাজনৈতিক দল পরে তৈরি করেন, আগে রাজনৈতিক দলের সফলতা আসে যেটাতে মানুষের সাথে সম্পৃক্ততা হওয়ার পর। আপনার মানুষের সাথে সম্পৃক্ত হন, মানুষের পাশে দাঁড়ান এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুন। আমাদের দেশটা আসলে ধীরে ধীরে কেন যেন ইমব্যালেন্স অবস্থায় চলে যাচ্ছে আমার মনে হয়। আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি অনেক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অনেক কাজ, অনেক ব্যাপার এখনো হাত দেওয়ার সুযোগই হচ্ছে না তাদের, এবং এই ব্যাপারগুলোতে হাত দিতে পারবেন না। যেমন বড় বড় দুর্নীতিবাজ যারা ছিলেন, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে এখনো তেমনভাবে কোনো উদ্যোগ দেখা যায় নাই। আওয়ামী লীগের শাসনামলে যারা বড় বড় রাঘব বোয়াল ছিল, তাদেরকে কয়জনকে গ্রেফতার করা হয়েছে আমি জানি না। ইভেন একটা নিউজ দেখে তো আমি খুব অবাক হলাম, সালমান এফ রহমান, তারপরে আরও যে কয়েকজন বড় বড় হেভিওয়েট নেতা দু একজনকে ধরা হয়েছে, তাদের ভিতরে অনেকেই আপনার ইচ্ছা করে রিমান্ড নিচ্ছেন, যেখানে তাদের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করার কথা, কিন্তু জেলখানায় তো আপনার অত ফ্যাসিলিটি পাওয়া যায় না। এজন্য ইচ্ছা করে তারা রিমান্ড নিয়ে ডিবি হেফাজতে এসি রুমে থাকছেন, এবং তাদের খাবার সব বাসা থেকে আসতেছে, তারা খোঁজ গল্পে ব্যস্ত থাকছেন সেখানে, ওইভাবেই টাইম পার করছেন। এবং এটা আমার কথা না, এটা ফেসবুকে আসছে, আপনার বিভিন্ন নিউজে আসছে এই ব্যাপারটা, যে তারা ইচ্ছা করে রিমান্ড নিচ্ছেন। ইভেন আপনার এই আরাফাতের রহমান, তিনি ধরা পড়েছিলেন, শোনা যাচ্ছে বিশাল অঙ্কের টাকার একটা নেগোসিয়েশনের মাধ্যমে তিনি দেশের বাইরে চলে গেছেন। তারপরে হাসান মাহমুদ, যার নাম হাসাও মাহমুদ বলতে সবাই, ওই ব্যক্তি এখন বেলজিয়াম আছেন, অথচ ওই ব্যক্তি এবং পলক তারা একই দিনে ধরা পড়ে। তাহলে কিভাবে তিনি এই আইনের মানুষের হাত থেকেও দেশের বাইরে চলে যেতে পারলেন? এতে কি আপনার মনে হয় প্রশাসনের কোনো হাত ছিল না? টাকা লেনদেন হয় নাই? অবশ্যই হয়েছে। আমাদের আসলে আমাদের জাতিকে নিয়ে আমি সবসময় খুব আশাবাদী ছিলাম, কিন্তু ইদানিং কেমন যেন আশাবাদী হতে পারছি না।
খুব বড় ধরনের কোনো ভয়ঙ্কর কোনো পরিস্থিতি আমাদের জন্য সামনের দিনে অপেক্ষা করছে আমার কেন যেন মনে হয়। সমন্বয়কদের অ্যাক্টিভিটিস বা ছাত্রদের অ্যাক্টিভিটিস, ছাত্রদের নামে আসলে ছাত্র তো বলবো না, এই কিছু দুর্বৃত্তের অ্যাক্টিভিটিস আমাদের সমাজটাকে খুব রিসেন্টলি একটা ইমব্যালেন্সড অবস্থায় নিয়ে আসবে। আমরা কি প্রস্তুত আছি সেই পরিস্থিতির জন্য? ভালো থাকবেন সবাই।